নমস্কার নেতাজি। নমস্কার, ভালো থাকো। কেমন আছো? মায়ের আশীর্বাদ। বোসবাবু বলল আপনি নাকি ডেকেছিলেন, তাই দেখা করতে চলে এলাম। তোমার ওপর পুরো ভরসা আছে, বসো। ধন্যবাদ। এবার বলুন, কার কাজ তামাম করতে হবে? নেতাজি কাউরে মারার লেগে তোমার এখানে ডাহে নাই মঙ্গল কালিয়া। উনি তোমার সঙ্গে অন্য কথা কইতে চায়, টুপি ঘুরাইয়া। তাহলে অন্য কি ম্যাটার আছে বলো। অপোজিশন পার্টি আমার বদনাম করতে চাইছে। ওরা এটা প্রমাণ করতে চাইছে যে আমি এই শহরে নেতা নই, সব থেকে বড় গুন্ডা। ক্রাইম ওয়ার্ল্ডের রিমোট কন্ট্রোল আমার হাতেই আছে। এক লাইনের স্টোরি বলো, তুমি কি চাও? চিফ মিনিস্টারের চেয়ার। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চাই। আরে এটা আবার কি সমস্যা? হাতিয়ার তো আমাদের কাছে আছেই, আর বাচ্চাগুলো বুথ দখলের জন্য। তোমাকে ইলেকশনে কেউ হারাতে পারবে না। রাজনীতির খেলাটা তুমি বুঝতে পারবে না মঙ্গল কালিয়া। জনতার বিশ্বাস হাতিয়ার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জিততে হয়। এই জন্য বলছি, মাস 6 জন্য তোমার বেআইনি ধান্দাগুলো বন্ধ করে দাও। মাস 6 জন্য? মাস 6 মধ্যে তো আমার 1.5 কোটি টাকা লোকসান হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আমাকে 2 কোটি টাকা দিন, আমি ধান্দা বন্ধ করে দিচ্ছি। মনে হচ্ছে গাঁজায় দম মেরে এসেছো। দয়াশঙ্কর পোদ্দারের সামনে আজ পর্যন্ত এমন ধরনের কথা বলার সাহস কেউ দেখায়নি। আরে শান্ত হয়ে যান, রাগ কেন করছেন? আমি কি আপনাকে গালাগাল দিচ্ছি? দেখুন, আমি জানি আজ আমি যা কিছু সব আপনার জন্য। কিন্তু নেতাজি, আমিও আপনার জন্য কম কিছু করিনি। আপনি যখন বলেছেন, যাকে বলেছেন, আমি উড়িয়ে দিয়েছি। আর একটা সময় ছিল যখন আপনার বিছানায় আমি মেয়েও আনতাম। মেয়ে আনার ব্যাপারটা আপনি জানেন তো? দালাল বৃত্তি করেছি আপনার জন্য। আর কি চান আপনি? শুনুন, 2 কোটি টাকা বেশি মনে হচ্ছে তো? 1.5 কোটি টাকা দিয়ে দিন, ব্যাস। 1.5 কোটি তোকে দেব না, 1 খোকা পৌঁছে দেবো তোকে। আর এটা ভুলে যাস না, আমি মুখ্যমন্ত্রী হলে তুইও অনেক ফায়দা পেতে পারিস, বুঝেছিস? চলো ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে। জয় মা কালী। জয় মা কালী। আমার এটা মাথায় ঢুকতেছে না নেতাজি। আপনি মঙ্গল কালিয়ারে 1 কোটি টাকা দেওয়ানের কেন কথা দিলেন? ও যদি 2 নম্বরই ব্যবসাপত্র না বন্ধ করে, তাহলে আমাকে কি পার্থক্য হইব? টুপি সামলাইয়া। টুপি সামলিয়ে? যদি তুই এই কথাটা বুঝতে পারতিস না, তাহলে আমার জায়গায় তুই হতিস। ঠিক কইছেন। লোকজন ভালো করেই জানে যে মঙ্গল কালিয়া আমারই পোষা কুকুর। যদি ও ওর বেআইনি কাজ বন্ধ না করে, তো নির্বাচনের সময় আমি ভীষণ সমস্যায় পড়ব। আমার মতে এই বিষয়ের উপর গভীরভাবে চিন্তা করা উচিত। আপনি যদি কুত্তাটারে একবার হাড্ডি দেন, তাইলে বারবার হাড্ডির লিগে চিলাইব। টুপি সামলাইয়া। এটা তুমি ভালো করেই জানো যে ঘেউ ঘেউ করা কুত্তা আমার পছন্দ নয়। তুমি এক্ষুনি গিয়ে মার্শালের সঙ্গে যোগাযোগ করো। ওকে স্যার। কি হলো রে? কি হয়েছে? তোমার নামে সুপারি নিয়েছি আমি, কিন্তু আমার একটা নীতি আছে। আমার শিকারকে মারার আগে আমি তাকে সহজ মৃত্যুর জন্য একটা সুযোগ অবশ্যই দিই।
যদি কুকুরের মতন মরতে না চাস তাহলে এই বন্দুক নে আর নিজে নিজেকে গুলি কর। চোখে নেশা কত না আশা আসবে কাছে এসে বুঝবে ভাষা। দু চোখে নেশা কত না আশা আসবে কাছে এসে বুঝবে ভাষা। না না পারি না কেন বুঝি না তার কথা ভেবে মন লাজে মরে। আমায় দেখো না এমন করে মনে কেমন করে। আমি আসতেই তুমি ক্লাবের গান কেন বন্ধ করে দিলে? তোমার সামনে অন্যের মন জয় করার জন্য আমি কখনো নাচবো গাইবো এটা হতে পারে কখনো? যখন তুমি আমার সামনে আসো তখন কিচ্ছু নজরে আসে না আমার। মন চায় শুধু তোমার জন্য নাচবো গাইবো। থাকবো যে বুকে থাকবো যে সুখে তোর প্রেমে ছোঁয়ায় মরবো সুখে। রাখবো যে বুকে থাকবো যে সুখে তোর প্রেমে ছোঁয়ায় মরবো সুখে। দূরে যেও না 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 পারবো না থাকতে একা ঘরে। আমায় দেখো না এমন করে মনে কেমন করে। পড়বে সে প্রেম ঝরে। ও দেখো দেখো দেবো আমায় দেবো না এমন করে মনে কেমন করে। আমায় দেবো না এমন করে মনে কেমন করে। বলো, কে মেরেছে তোমায়? মার্শাল আমাকে আক্রমণ করেছিল এবং মঙ্গল কালিয়াকেও মেরে ফেলেছে। মার্শাল, তুই এবার আইনের হাত থেকে বাঁচবি না।
ওকে ওকে। এই নাও, কফিটা খেয়ে নাও। মার্শাল, তুমি নিজেই নিজের মধ্যে মনমরা থাকো কেন? এমন মনে হয় তোমার মনের মধ্যে বড় একটা আঘাত আছে, যেটা তোমাকে বিরক্ত করতে থাকে। আই থিঙ্ক ইটস টু লেট মনিকা। এখন তোমার বাড়ি যাওয়া উচিত। কেন? এই ঘরটা শুধু তোমারই। আজ নয় তো কাল আমি এই ঘরের বউ হব। তুমি সব সময় আমাকে দূরে সরিয়ে রাখতে কেন চাও? তুমি এক বুদ্ধিমতী মেয়ে মনিকা, আমার সঙ্গে নিজেকে জড়িও না। আর তুমি এটা ভালো করেই জানো যে আমার জীবনে প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই। জানি, আমার নিজের প্রতি পুরো ভরসা আছে, কেননা আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আর আজ নয় তো কাল আমি তোমায় পেয়েই ছাড়বো। তোমার সাথে কিছু জরুরি কথা আছে মার্শাল ভাই। তাহলে আমি না আসছি মনিকা, মার্শাল। তোমার যাওয়ার দরকার নেই। ওর সাথে আমার কোনো প্রাইভেট কথা নেই। মঙ্গল কালিয়ার লোক মরার আগে তোমার নামে পুলিশের কাছে বয়ান দিয়েছে। হ্যালো, মার্শাল, আমি দয়াশঙ্কর পোদ্দার বলছি। এক্ষুনি আমার বাংলো এসে আমার সঙ্গে দেখা করো। ওকে। ঠিক নমস্কার। আছে, বসো। এখানে ডাকার কোনো বিশেষ কারণ? মার্শাল, তোমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে। পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাও। পুলিশের সাথে ইঁদুর বিড়ালের খেলা আমি বহু বছর ধরে খেলে আসছি নেতাজি, এখনো হারিনি। আপনি চিন্তা করবেন না, আমি ধরা পড়ব না। আর যদি ধরাও পড়ে যাই তো পলাশ সরকারের বয়ান আদালতে আমাকে খুনি সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়। এটা আমি জানি, কিন্তু এই সময় আমি কোনো রিস্ক নিতে চাই না। দেখো, 3 মাস পরে ইলেকশন আসছে। এখন তুমি ধরা পড়ে গেলে তো শহরে দাঙ্গা হাঙ্গামা কে করাবে? বুথ ক্যাপচারিং কে করবে? এটা তুমি ভালো করেই জানো যে আমার কাছে তোমার মতো বিশ্বাসী আর ভয়ঙ্কর লোক আর নেই। আমার জয় তোমার উপর নির্ভর করছে। তাই আমার কথা শোনো, এই শহর ছেড়ে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাও। Hands up and get down. ইউ আর আন্ডার অ্যারেস্ট। মঙ্গল কালিয়া ও তার 2 সঙ্গীকে হত্যার অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করছি। তোমার সঙ্গীদের বলো তারা যেন বন্দুক ফেলে দেয়। বন্দুক ফেলে দাও। এবার ওদের বলো যে জিপে বসে যেন পুলিশ স্টেশনে চলে যায়। তোমরা এখান থেকে যাও। আমি একটা পেশাদার খুনি, খুন করার জন্য টাকা নেই, কিন্তু তোমার জন্য কেউ আমাকে সুপারি দেয়নি। একটা কথা মনে রেখো, মার্শাল শুধু একবারই ক্ষমা করে। দ্বিতীয়বার এই ভুল করলে জীবনের বরের বদলে Raj, darling, you are a nice man. আমি তোমাকে মন থেকে বন্ধু মেনেছি। আমার তো এটা মনে হচ্ছে সোনা, আমার মনে শুকনো বাগানে যে গোলাপ ফুলটা দরকার ছিল সেটা তুমি। সত্যি? হ্যাঁ, এরকমই। রাজ,
আমার কিছু প্রবলেম আছে, তুমি প্রবলেম সলভ করবে? তুমি আমার এত কাছে চলে এসেছো যে আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি। রাজ, আমার 10,000-এর প্রয়োজন, আমার রুমের ভাড়া দিতে হবে। ব্যাস, খালি 10,000? এই নাও 10,000। রাজ, এখন যাবে হোটেলে? হোটেল? হোটেল গিয়ে কি করব? বাস একটু বিয়ার টিয়ার খাবো আর সন্ধেবেলা একটু ফুর্তি ফাত্তা করবো। আচ্ছা, তোর ঘরে মা বোন নেই? আরে আমাকে হোটেল নিয়ে যাবি? হ্যাঁ, আমাকে হোটেল নিয়ে যাবি? আরে চেঁচাবো, কি হচ্ছে? চেঁচাবো, বাঁচাও, আরে বাঁচাও আমি কি করলাম? আরে আরে কি হয়েছে নাকি? আরে আরে বাঁচাও, ছাড়ো আমাকে, কি করছো? আরে এটা কি করছো? ছাড়ো। এই সুন্দরী নারী, বলো তোমার কি প্রবলেম? ইন্সপেক্টর, এ আমাকে হোটেল নিয়ে গিয়ে বিয়ার খাওয়ার কথা বলছে। না না, তুই সুন্দরী মেয়েটাকে হোটেল নিয়ে যাওয়ার কথা বলছিস? না স্যার, আমি এরকম কিছু বলিনি। মেয়েটা মিথ্যা কথা বলছে? আর ইন্সপেক্টর, এই দেখুন, এই টাকাটা আমাকে এই দিয়েছে। বলুন 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 ম্যাডাম, দেখুন এই টাকাটা আদালতের কাছে প্রমাণ হিসেবে থাক। না স্যার, আপনি এক কাজ করুন, আপনার কমপ্লেন আমি নিয়ে নিচ্ছি, আপনি যান, আমি ওকে দেখছি, আপনি যান, নিশ্চিন্তে যান। কি রে, একা একটা নিরীহ মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে পেয়ার টেয়ার করে বিয়ার ফিয়ার খাওয়ার সাজা জানিস তো তুই? 7.5 বছর সশ্রম কারাদণ্ড। ইন্সপেক্টর সাহেব, আমি একজন ভদ্র ছেলে, আর মেয়েটা আমাকে বোকা বানিয়ে চলে গেল। আমিও তো সৎ পুলিশ অফিসার, আমার নাম পিকে মস্তি, হাতে আছে শক্তি, মাথায় আছে বুদ্ধি। তুই কি ভেবেছিস? হ্যাঁ হালুয়া। ইন্সপেক্টর সাহেব, কিছু নিয়ে এখানেই মামলাটা শেষ করুন। তুই কি আমাকে হাবিলদার ভেবেছিস যে 1,000-2,000 টাকা দিয়ে ব্যাপারটা সালটে নিবি? এটার মধ্যে ওজন বাড়াতে পারবি? তাড়াতাড়ি বল। হ্যাঁ, 10,000 আরো দিচ্ছি। চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন স্যার। ওকে তো, ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। ওকে, প্ল্যানটা বেঁচে গেল ভগবান। মুরগি 20,000 টাকা। ওকে। আরে আমি এসে গেছি। এসেছিস? চল দে। ইয়ার মাইকেল, এরকম যদি আমরা রোজ 4-5টা বাকরা পেয়ে যাই না, তো 2 মাসে আমাদের শানদার ফ্ল্যাট হবে। ছোট্ট একটা ফ্ল্যাট হবে যেখানে আমরা বিয়ে করে একসাথে থাকবো। আমি তো ধান্দায় পার্টনার, বুঝলি? লাইফ পার্টনার বানানোর চেষ্টাও কখনো করিস। আরে চেষ্টা করি তো, স্বপ্ন দেখবো, আর কখনো কখনো তো স্বপ্ন সত্যি হয়ে যায়। মেরি জান, তেরে মেরে সপনে আব এক রঙ হ্যায়। আরে তোর বেসুরো সুর বন্ধ কর, তাড়াতাড়ি কেটে পড়, না হলে আসল পুলিশ আসলে নেওয়ার বদলে দিতে হবে, বুঝলি? সত্যি কথা বলেছিস। তুই ওদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাচ্ছি, ফ্ল্যাটে দেখা হবে। এখানে আয়, আমার হিস্সা। তুই তো জানিস মাঝে মাঝে ভুলে যাই। পরে আর ভুলিস না। ওকে, ফ্ল্যাটে আসিস। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন। এই এলাকায় কারবার করতে গেলে আমায় পয়সা দিতেই হবে। আমি তোকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম 10 পেটি পৌঁছে দেওয়ার জন্য। কি হলো ধর? কুল ডাউন, কুল ডাউন। 1-2 পেটির কথা হলে আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু শিবরাম ভাই 10 পেটি আমি কোথা থেকে আনবো? এখানে কোন লেডিস বারের ধান্দা হয় না যেখানে লোকে পয়সা ওড়ায়, আর আমি তোমার উপর লোটাবো? আচ্ছা, তো আমি তোকে উপরে পৌঁছে দিচ্ছি। এই অফিসার, তুই আমাকে চিনিস না? আমি তোকে এবং তোর শয়তান দাদাকে খুব ভালো করেই চিনি। এখন তো তোকে আমি ছেড়ে দিচ্ছি, কেননা আমি অপরাধীদের একবার ভালো হওয়ার সুযোগ করে দিই। যদি তুই আবার ভুল করিস তাহলে তোকে এবং তোর দাদাকে মাঝ রাস্তার মোড়ে ঘাগড়াচলি পরিয়ে নাচ করাবো। যা এখান থেকে, চল ফট, চল যা। হ্যালো, দামোদর বলছি। আজই সিঙ্গাপুর থেকে ফিরেছি। ইজ এভরিথিং আন্ডার কন্ট্রোল? আচ্ছা, তো জেল থেকে পালিয়েছে আর আস্তানার জন্য যশবন্তের কাছে গেছে। তুমি চিন্তা করো না, যশবন্ত আমাদেরই লোক। এই ব্যাপারটা নিজের মতন করে ডিল করব, ঠিক আছে? বাই।
নিজের এরিয়ায় ছোটখাটো দাদাগিরি করে তুই নিজেকে বড় ভাই ভাবছিস নাকি? হ্যাঁ, চল বস এখন। সকাল সকাল চলে এসছিস দিমাগ চাটতে। তোর ভাইও যদি তোর মতো বুদ্ধিমান হতো না আর আমার কাছে যদি ছুটে আসতো তাহলে ওর খেলা শেষ করতাম না আমি, তোর সামনেই ও বেঁচে থাকতো। কি বুঝলি? সমঝোতা তোর কাছে পৌঁছবার একটা বাহানা মাত্র। যশবন্ত, আমি এখানে কম্প্রোমাইজ করতে আসিনি, আমার ভাইয়ের খুনের বদলা নিতে এসেছি। পান খাবি নাকি? পান শোন, এমনিতে আমি পান খাই না, কিন্তু আজ অবশ্যই খাবো। কিন্তু ক্ষয়ের চুন লাগাবার বদলে তোর রক্ত ওখানে লাগাবো। আমাকে মারবি তুই? আমাকে মারবি? মার আমাকে, মার আমাকে, মার 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 আমাকে, মার মার আমাকে, মার মার আমাকে, মার কুত্তা যতই লম্বা হোক না কেন হাতের থেকে উঁচু কখনোই হয় না। মনোহর পাত্রের মৃত্যুর খবর ভারতবর্ষের প্রত্যেকটা পত্রিকার ফ্রন্ট পেজে এসে গেছে। আমি তোমাকে কতবার বুঝিয়েছি নিজের রাগের ওপর দখল দাও, কিন্তু না, এই চরসের সিগারেট খেয়ে খেয়ে তোমার মাথাটা একেবারে বিগড়ে গেছে। আমি কত বড় বড় ম্যাটারকে ভালোবাসার কথা বলে নিষ্পত্তি করে দিই, আর তুমি ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে চাকু বের করে ফেলো, রিভলভার বের করে ফেলো, এমনকি মার্ডারও করে ফেলো। আর এখন পাত্রকে নিজের ঘরে ডেকে এনে মার্ডার করার কি দরকার ছিল? যদি ওর কোনো সাথী পুলিশে গিয়ে রিপোর্ট করত তাহলে আমাদের কি হতো? আমরা তো ঝামেলায় জড়িয়ে পড়তাম। যশবন্ত দাদা, যদি ওই হিজড়ে মনোহর পাত্রকে খুনি করতে হতো তুমি আমাকে বলতে, ঘরে গিয়েই উড়িয়ে দিতাম সালা। এই ছোট, মাঝখানে কথা বলতে নেই, একটা কাজ কর, প্লিজ গো, প্লিজ। সরি দাদা। যশবন্ত, তুই হয়তো জানিস না পুলিশ আজকাল অনেক চালাক হয়ে গেছে, ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে হাত ধুয়ে পেছনেই পড়ে যায়। দেখ ভাই, এরপর যদি এরকম ম্যাটার হয় না, আমি তোর কাছে হাত জোর করছি, আমাকে না বলে কিছু করবি না, বুঝলি? এটা কখনোই সম্ভব নয়। তুমি তো জানো আমার কত মাথা গরম, বুদ্ধি নেই আমার মাথায়, বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করতে পারি না। আমি শুধু একটারই ভাষা জানি, এটার। আরে শোন, আন্দার 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 রাখ ইয়ার, এরপর মাথাটাকে ঠান্ডা রাখিস, কাজগুলো বুঝে করিস। আরে মা, কি হয়েছে? কি হয়েছে? মায়ের তো খালি একটাই চিন্তা, ঈশা। আমি বুঝতে পারছি না কেমন করে বোঝাবো মাকে। হাসপাতাল যাওয়ার জন্য জেদ করছে, বলছে বাবার সঙ্গে দেখা করবে। দেখো দীপেশ, এটা মিথ্যে, কৃষ্ণ জীবিত আছে। এর আগে কোনো নতুন ঝামেলা যদি এসে পড়ে, তার আগে ঈশাকে সব বলে দেওয়া উচিত যে ওর বাবা এই পৃথিবীতে আর নেই। না মা, ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে এশাকে যেন দাদার মৃত্যুর ব্যাপারে কিছু না বলা হয়, তাতেও মেন্টালি শক পেতে পারে, যার ফলে ওর মৃত্যু হতে পারে। এশা এখন কোথায়? নিজের ঘরে বসে আছে, সকাল থেকে কিছুই খায়নি। বৌদি, একটা কাজ করো, ওর খাবারটা ঘরে দিয়ে যাও। ঠিক আছে। যা মা, ওর খাবারটা দিয়ে আয়। ওহো, আমার মহারানী আজকে আমার উপর খুব রাগ করে আছে মনে হচ্ছে। আমি সবকিছু জানি। আম্মা, মা তোমার কোনো কথা শোনে না, তাই না? বাট নো প্রবলেম, আমি সব কথা শুনবো। বলো, তোমার প্রবলেমটা কি? বাবা
বাবার সাথে দেখা করা হবে। এই কথা, ঠিক আছে, আমি তোমায় প্রমিস করছি আমি তোমাকে বাবার সাথে দেখা করাবো। ওকে, প্রমিস। ঈশা মা, এই নাও, তোমার খাবারটাও এসে গেছে। হ্যালো, ভালো মেয়েরা কিন্তু খাবার খায়, আর খাবার না খেলে শরীর খারাপ হয়। ওকে, এ নাও, খাবারটা খেয়ে নাও। না, খাও খাও। ভেরি গুড, খুব ভালো, ভেরি নাইস। হ্যাঁ ঠিক আছে, 8টার সময় আমার অফিসে স্যার চলে আপনার এসো। সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমার কিন্তু মনে হয় আপনি আস্তিনের মধ্যে সাপ পুষছেন। পরিষ্কার বলো কি বলতে চাইছো। যতক্ষণ কুকুর নিজের মালিকের ইশারায় চুপচাপ লেজ নাড়াতে থাকে ততক্ষণই ও বাধ্য থাকে, কিন্তু যেদিন ও মালিকের সামনে মাথা উঁচু করে ডাকতে থাকে তখন বুঝতে হয় ও বিদ্রোহী হয়ে গেছে। আমি জানি, বেশ ভালো মতনই জানি, অপরাধের দুনিয়ার মধ্যে সিংহের হৃদয়ের সাথে সাথে বাজের তীক্ষ্ণ নজরও দরকার। তুমি কার কথা বলছো? আমি যশবন্ত রায়ের কথা বলছি স্যার। হারামজাদা, যশবন্ত রায় আমার শুধু সাথী নয়, আমার অভিন্ন বন্ধু। আমার ওর ওপর নিজের থেকেও বেশি আস্থা রয়েছে। ও অনেকবার নিজের বুকের ওপর আমার নামের গুলি খেয়েছে। এরপর ওর নাম বুকে আসলে না, আমি তোমাকে প্রাণে মেরে ফেলব। আই শ্যাল কিল ইউ। সরি স্যার। গেট আউট ফ্রম হিয়ার। কাকে নিয়ে এসছো তোমরা? কি রে সেকেন্দার, আরে তুই তো জানিস যে এই পুলিশ অফিসার কত বড় ভাবে পুলিশ অফিসার। এ অনেক এনকাউন্টার করেছে শিবরাম ভাই, কিন্তু আমি চাই আজ আপনি ওর এনকাউন্টার করুন। শিবরাম ভাই, আজকে তুমি যদি বলো আমি আজকে এর খেলা খতম করে দিই। না, গুলি করে মারবো না একে। প্রথমে এই হিজড়ের সাথে আমার পুরনো হিসাবটা চুকিয়ে নেব, তারপর এর খুবড়িতে গুলি করব। হাতে রিভলভার নিয়ে হিজড়েও সিংহের মতো গর্জন করে। যদি সত্যিকারের পুরুষ হস্ত আমার সাথে একা লড়াই কর। কি ব্যাপার রে শিবরাম, আজ তোর মুড মনে হচ্ছে খারাপ? কারোর সঙ্গে লাফড়া করেছিস নাকি? তুমি তো ভালো মতো জানো দাদা, আজকাল ইন্সপেক্টর দীপেশের সাথে আমার পাঙ্গা চলছে। ওই ভেড়ুয়াটাকে তো আমি ঠুকে দেবই, কিন্তু ওর আর আমার মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি এসে গেছে। সে কে? মার্শাল। ইন্সপেক্টর দীপেশের আগে আমায় মার্শালের গেমটা বাঁচাতেই হবে। কেন চিন্তা করছিস তুই? মার্শালের গেমটা তুই আমার উপর ছেড়ে দে। আরে আপনি, নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। বাচ্চা কেমন আপনার? ও ঠিক আছে। আচ্ছা,
মা তো বলেছিল তুমি হসপিটালে আছো। আমি মা আর ঠাকুমাকে কত করে বললাম যে তোমার কাছে নিয়ে যেতে, কিন্তু এরা তোমার কাছে নিয়েই গেল না। মা, আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করতাম আমার বাবা যেন ঠিক হয়ে যায়, আর ভগবান আমার প্রার্থনা শুনেছে। ঈশা মা, ডাক্তার তোমাকে আরাম করতে বলেছেন, যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, বাই বাবা। বাই। বাই ঠাকুমা, বাই মা। একদম তোমার মতো দেখতে আমার ছেলে। প্রায় 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টেও মারা গেছে, আর ওই অ্যাক্সিডেন্ট ঈশা নিজের চোখে দেখেছে, আর ওই অ্যাক্সিডেন্টে ওর আওয়াজ চলে গেছে। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব? আজ তোমার জন্য আমার নাতনির গলার আওয়াজও ফিরে এসছে। এটার কোনো দরকার নেই মাসিমা। আচ্ছা, আমি এখন আসি। এই আমার ছেলে দীপেশ। আমি ওনাকে আগে থেকেই চিনি মা। যদি উনি ঠিক সময় মতো না আসতেন তাহলে শিবরাম আর তার গুন্ডারা আমাকে মারতে সফল হয়ে যেত। তাহলে তো আমি এটাই বলবো বাবা, তুমি আমাদের পরিবারের জন্য দেবদূত হয়ে এসেছো। তুই জানিস আজ এর জন্য আর একটা চমৎকার হয়েছে। আমার নাতনি ঈশা কথা বলছে। কি? তাহলে সত্যি কি ঈশা কথা বলতে পারছে? হ্যাঁ বাবা। I am extremely thankful for you, মিস্টার মার্শাল। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। একজন মানুষ অন্য মানুষের উপর দয়া দেখায় না, সে তার নিজের কর্তব্য করে। দয়া তো শুধু উপরওয়ালাই করে। চলি। আপনার রিপোর্টে সব কিছু ভালো আছে। ওষুধগুলো খান, দিন 15 পরে ফোন করবে, ঠিক আছে? ডাক্তারবাবু, আপনি এটা জেনে খুশি হবেন যে ঈশা কথা বলতে পারছে। ডোন্ট ওয়ারি, আপনার মা আমাকে ফোনে বলেছেন। কিন্তু এই কথাটা যেন কেউ জানতে না পারে, ঈশা যে লোকটিকে নিজের বাবা বলে ভাবছে, আসলে সে তার বাবা নন। ইজ এ বিগ প্রবলেম। তার মানে ওই লোকটাকে এখন থেকে আমাদের বাড়িতে থাকতেই হবে? এরকমই মনে করুন। থ্যাঙ্কস ডক্টর, মোস্ট থ্যাংক ইউ। আরে চায় যে শুধু চাইতে থাকে, চায় যে শুধু চাইতে থাকে, যে পায় শুধুই বলে দায়ের যখন উপরওয়ালা দায়ের সে সবই ঢেলে, দায়ের যখন উপরওয়ালা দায়ের সে সবই ঢেলে। ঢেলে ভাই দায় ঢেলে, দায় ঢেলে ভাই দায় ঢেলে, দায় ঢেলে ভাই দায় ঢেলে, উপরওয়ালা দায় ঢেলে। চায় যে শুধু চাইতে থাকে, যে পায় শুধুই বলে দায়ের যখন উপরওয়ালা দায়ের সে সবই ঢেলে, দায়ের যখন উপরওয়ালা দায়ের সে সবই ঢেলে।
আমিও তো পাওয়ার আশায় হাত পেতে আজও আছি, নোটের গদি থাকবে সাথে, থাকবে কত না দাসী। হ্যাঁ, সবার আগে আমি সোনার রাজমহল এক বানাবো, মাইকেল জ্যাকসন ম্যাডোনাকে যখন খুশি নাচাবো। আমেরিকার রাষ্ট্রপতি হাত মেলাতে আসবে, হাত মেলাতে এসেও সে যে একটু হলেও ভাববে। আমি বলবো রে পাগলা, আমি বলবো রে পাগলা, আরে এত ভাবার কি আছে, দেয় যখন উপরওয়ালা দেয় সে সবই ঢেলে, দেয় যখন উপরওয়ালা দেয় সে সবই ঢেলে। ভাই দেয় ঢেলে, আরে দেয় ঢেলে ভাই দেয় ঢেলে, দেয় ঢেলে ভাই দেয় ঢেলে, উপরওয়ালা দেয় ঢেলে। বিয়ের পরে হানিমুনে চাঁদেতে পাড়ি দেব, 1 বছর থেকে যে তবেই চাঁদ থেকে ফিরে আসবো। ও চাঁদের কণা কোলে বসে ড্যাডি বলে ডাকবে, হীরের টুকরো ছেলে আমার যা পাবে তাই ভাঙবে। এই দুনিয়ার থেকে আমি দুঃখ সবই মেটাবো, যেই পকেটটি খালি আছে নোট দিয়ে সব ভরাবো। আমার কথাও সে শুনবে একদিন, আমার কথাও সে শুনবে একদিন, গুরু বলে ডাকবে। দেয় যখন উপরওয়ালা দেয় সে সবই ঢেলে, দেয় যখন উপরওয়ালা দেয় সে সবই ঢেলে। ভাই দেয় ঢেলে, আরে দেয় ঢেলে ভাই দেয় ঢেলে, দেয় ঢেলে ভাই দেয় ঢেলে, উপরওয়ালা দেয় ঢেলে। দেয় ঢেলে ভাই দেয় ঢেলে, আরে দেয় ঢেলে ভাই দেয় ঢেলে, দেয় ঢেলে ভাই দেয় ঢেলে, আরে উপরওয়ালা দেয় ঢেলে। আমার তোমার ভাইজির প্রতি সম্পূর্ণ সহানুভূতি আছে, বাট আই এম সরি। তোমাদের ঘরে তোমাদের পরিবারের সঙ্গে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মার্শাল। ডাক্তারবাবু আমাকে বলেছেন যে যদি তোমার ভাইজি এটা জেনে যায় যে ও যাকে নিজের বাবা ভাবছে আসলে সেটা তার নিজের বাবা নয়, শি মে হ্যাভ এ ডিপ শক, তাতে মানসিক অবস্থা খারাপ হতে পারে। ও গড শেখ মার্শাল, আপনি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসে থাকুন, আমি কথা দিচ্ছি এখানে আপনার কোনো অসুবিধা হবে না, প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো হ্যালো, হাই সোমা, তুমি গোয়া থেকে কবে এলে? আজ সকালেই ফিরেছি। ভেরি নাইস। ছুটি কেমন কাটালে? ও ফ্যান্টাস্টিক, আমরা খুব মজা করেছি। আর জানো, ওখানে আমি মডেলিং এর অ্যাসাইনমেন্ট পেয়েছি, যার আমরা শুটিংও করেছি। ও দ্যাটস মিন তোমার খুব ভালো সময় যাচ্ছে বলো। তুমি সাথে থাকলে আরো মজা হতো। কি করব ডার্লিং, তুমি তো ভালো করেই জানো যে পুলিশের চাকরি আর এর থেকে সময় বার করা জাস্ট ইম্পসিবল। তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছ না কেন ইয়ার? এই বয়সটা প্রেম, প্রীতি আর ভালোবাসার জন্য হয়ে থাকে, আর তুমি এই দিনগুলোকে আসামির পেছনে ছুটে ছুটেই নষ্ট করে দিচ্ছ। কি করব বলো মহারানী, বাধ্য হয়েই করতে হয়। নাও টেল মি, কত মিনিটের মধ্যে তুমি আমার কাছে আসছো? হ্যালো হ্যালো হ্যালো, ইজ নট পসিবল। যদি তুমি 10 মিনিটের ভেতরে আমার বাড়িতে না আসো, আমি পুলিশ স্টেশন চলে যাব। এখন আমার ডিসিপির অফিসে যেতে হবে, আর্জেন্ট মিটিং আছে। আমি কিছু শুনতে চাই না, বুঝতে পারলে? আমি সোজা ডিসিপি সাহেবের অফিসে আসছি, আর ওখানে এসে ওনার সামনে তোমার গালে কিস করব, বুঝতে পারলে? হ্যাঁ। হু হাই, আরে তুমি কি করে এলে? তোমার তো আসার কথা ছিল না। এত ভালোবাসা দিয়ে তুমি যে আমাকে ডাকলে, না এসে থাকতে পারি আমি? আই লাভ ইউ ভেরি মাচ। শুধু এটা বলার জন্য এসেছি। ও
ও দীপেশ। হ্যালো। হাই। ও মাই গড, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। আমার মিথ্যে তারিফ করে আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করো না। তুমি কি করে জানলে যে তোমাকেও কেউ বোকা বানাতে পারে? আমি জানি না। কিন্তু ম্যাডাম, তুমি এটা তো আজকে ভালো করে জেনে গেলে যে শহরের সমস্ত গুন্ডা বদমাশ যে মানুষটাকে ভয় পায় সে কেবলমাত্র তোমাকে ভয় পায়। এটা তো খুব ভালো কথা। একজন সত্যিকারের ভালো প্রেমিকের তার প্রেমিকাকে ভয় পাওয়াই উচিত। না লুক দীপেশ, আমি তোমার উপর খুব রাগ করেছি। কেন কেন? 10 দিন ধরে আমি গোয়াতে ছিলাম। যদি তুমি চাইতে তাহলে 2-1 দিনের জন্য আমার কাছে যেতেই পারতে। বাট ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর মি। এমন কথা বলো না সোমা। ইউ নো আমি তোমাকে কতটা ভালোবাসি পাগলি। তোমার ভালোবাসাই তো আমার শক্তি। জানি আমি। আচ্ছা, আজকে রাতের কি প্রোগ্রাম তোমার? রাত্রে কোনো প্রোগ্রাম নেই। কেন? তাহলে আমরা বেরিয়ে পড়ি, দুজনে মিলে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। ডিনার? ওকে, আই লাভ ইউ বেবি। চলো। এশা, কোথায় যাচ্ছ তুমি? এশা, চলো তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি চলো চলো। এরকম করে না, তাড়াতাড়ি চলো। গেট রেডি, কামান কামান। আমি স্কুলে যাব না কাকু, আগে আমার বাবাকে খুঁজে এনে দাও। এশা। বাবা। তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেছিলে বাবা? আমি একটা কাজে গেছিলাম মা। আচ্ছা, এবার তুমি আমায় প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস। আজ থেকে তোমায় ছেড়ে কোথাও যাব না। সত্যি? না না এসিপি স্যার, না না, আমার পুলিশ প্রোটেকশনের কোনো দরকার নেই। আরে ওই ইন্সপেক্টর দীপেশ ওই শিবরামের এমন ধোলাই করেছে যে ঠাকুমা মনে করিয়ে দিয়েছে। না না, ও আবার হপ্তা নেবার কেন চেষ্টা করবে? বেচারা এখন তো চলুন। ওকে স্যার, সি ইউ, পরে দেখা হচ্ছে। মাথাটা গরম করে রেখেছো তুমি। কি দরকার ছিল হোটেলের মালিকটাকে টপকে দেবার? আমি তোমাকে কতবার বলেছি এই সব ম্যাটারকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সলভ করা উচিত, বুঝতে পারলে কি না? কিন্তু তুই ঠিক হবার ছেলে নোস। তুমি তো ভালো মতোই জানো দাদা, ওই শালা পাত্রের জন্য ইন্সপেক্টর দীপেশের সাথে আমার ঝগড়া হয়েছে। তারপর ওই শালাকে আমি কি করে ছাড়তাম? আর পরেও প্রোটেকশন মানি দিতেও রাজি হয়নি দাদা। ভাই, যদি ওকে আমরা না ওড়াতাম না, আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যেত। আর দাদা, আজকাল বিল্ডিং বানিয়ে আগের মতো আর লাভ হচ্ছে না। আর এখন যদি আমরা প্রোটেকশন মানি না নিই তো কি করব? ছোট, তুই হয়তো জানিস না, পুলিশ আজকাল অনেক সতর্ক হয়ে গেছে। বড় বড় অনেক গুন্ডাকে এনকাউন্টারে টপকে দেয়। আমি যা কিছু বলছি তোর ভালোর জন্যই বলছি। এই মোটা মাথায় কিছু ঢুকলো কি? হ্যাঁ দাদা। আরে ছাড়ো না ভাই, কেন বকছো ওকে? আন্ডারওয়ার্ল্ডে তো শুধু গুলির ভাষাই চলে। ও তো ভালোই করেছে, শাহকে মেরে দিয়েছে। তুই মাঝখানে কথা বলিস না। তুই যখন কথা বলিস তখন কথার বদলে বন্দুক, ছুরি, কাঁচি এইসব বেরোয়। ওকে খারাপ করার জন্য তোরও হাত আছে। কি বলছো গুরু? ও কি শুধু তোমার ভাই? আমার কেউ নয় নাকি? আর এরকম ভাষণ দিতে থাকলে না ও একদিন হিজড়ে হয়ে যাবে। হ্যাঁ হিজড়া, যদি তোর কথা মতন ও চলে না তাহলে একদিন পুলিশের গুলি খেয়ে উপরেই চলে যাবে। ছোট, তোকে শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি ঠিক না হোস তাহলে তোকে হোটেল দেখাশোনার জন্য সিঙ্গাপুরে পাঠিয়ে দেবো, বুঝলি? যশবন্ত দাদা, তুমি টেনশন নিস না তুই। দামোদর যা বলছো সব শুনিস না। তোর মনে যেটা ইচ্ছে সেটা তুই কর, আমি তোর সঙ্গে আছি। আমার তো মনে হচ্ছে দামোদর আজকাল পলিটিক্যাল পার্টিতে জয়েন করার কথা ভাবছে। কিন্তু যশবন্ত দাদা, আজকাল রাজনীতিতে পিস্তল ছাড়া কোনো কাজই হয় না। আর আমি যদি ওই হারামজাদা হোটেল মালিককে উড়িয়ে দিয়েছি তাতে আমি কি ভুল করেছি যশবন্ত দাদা? কোনো ভুল করিসনি তুই। আমরা কি খেলা সব ছেড়ে দেবো নাকি?
আর খেলাই যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের জীবনে রইলটা কি? আর এমনিতেই যে আজকের সব থেকে বড় গুন্ডা সেই একদিন বড় নেতা হয়, কি বুঝলি? ঠিক বলেছ ইন্সপেক্টর রায়। আমার কাছে ইনফরমেশন আছে কেউ আমাদের পোশাক পরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে। হ্যাঁ স্যার, এরকম দু একটা কমপ্লেন আমার কাছেও এসছে স্যার। একটা কাজ করুন, সমস্ত সোর্সদের ওদের পেছনে লাগান। এরা কারা, কজন দলে আছে আর গ্যাংয়ের নাম কি, আর সুযোগ পেলে ওদের গ্রেফতার করবে। ওকে স্যার। আরে মাইকেল, কি বলছিস? দাঁড়িয়ালকে বাকরা বানাবো কি? আরে তুই দূর থেকে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর কাছে গিয়ে ওকে বাকরা বানা আর চিকনি ছুরি দিয়ে কেটে ফেল। চল না মেরি রানী। হ্যালো। আরে মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। ছেড়ে দাও না, কাল আমি তোমার সাথে হোটেলে যাইনি তাই রেগে আছো? আজ আমি একদম ফ্রি, কোনো জায়গায় নিয়ে চলো। আজকের দিনটা খুবই ভালো, শিকার নিজেই শিকারীর কাছে চলে এসেছে। কি ভাবছো? কিছু না, আগে ওখানে চলো, আগে গার্ডেনে গিয়ে কিছুটা সময় কাটিনি, তারপর ডিস্কোতে যাব। ঠিক আছে। সিধে বস। আরে ইয়ার, এতক্ষণ তো ভালো ভালো কথা বলছিলে, হঠাৎ কি হলো তোমার? এই একটা কিস করতে দাও না। কিস তোকে? গিয়ে তোর বোনকে বল। আর শুনবে, তোর পকেটে যা মাল আছে না, জলদি বের কর। এবার মাথায় কিছু ঢুকলো? আমি নিজে এক নম্বর গুন্ডা, বুঝেছিস? চল চল, সোনার চেনটা খোল, চল চল খোল। আমার তো শরীরের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বুঝলি? চল চল, এবার আংটিতে। এই আংটিটাও? আর শোন, ওই সামনের সরু গলিটা দিয়ে চলে যা, বুঝলি? থ্যাংক গড ইন্সপেক্টর, আপনি এসেছেন। তুই কি জানিস আমি পেছনেই তো দাঁড়িয়েছিলাম, আর মা কসম আমি তো সবসময় টাইমে আসি। কোনো লাফড়া আছে? ইন্সপেক্টর, একে তাড়াতাড়ি গ্রেফতার করুন, এ সব নিয়ে নিয়েছে। আরে আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, তুই আমাকে একটা আওয়াজ। তুই কি জানিস না মেয়েদের কাছে ইজ্জত ছাড়া কিছু থাকে না। ওটা চলে গেলে তুই তো আমাকে মুখ দেখাতে পারবি না। কেমন মেয়ে তুই? আরে ইন্সপেক্টর, এ আমার ইজ্জত নিয়ে নেয়, তাহলে এ আমার সোনা চেন আর আংটি নিয়ে নিয়েছে। থ্যাংক গড। এই চল, আংটি আর সোনার চেন ফেরত দে। চল চল। ইন্সপেক্টর স্যার, আপনার সঙ্গে সমঝোতা করিনি। আংটি আপনি রাখুন, চেনটা আমি নিয়ে নিচ্ছি। আমি একজন সৎ জেন্টলম্যান পুলিশ অফিসার, ঘুষ নেওয়াতে কখনো বিশ্বাস করি না। এটা ফেরত দে, নয়তো চল চল তোর পেছন। এখন আমি তোকে থানার লকআপে পুরবো না, এখান থেকে ছেড়ে দেবো। এই মামলা সালটানোর জন্য কিছু লাগবে। কি দিবি? ইন্সপেক্টর সাহেব, এই মাত্র তো আপনি বললেন আপনি ঘুষ নেন না, তাহলে লেনদেনের ব্যাপারটা এলো কেন? না না, আমি খুব সৎ টাইপের পুলিশ অফিসার, কিন্তু আমার এই শয়তান পকেটটা আছে না, কিছুতেই মানে না। বহুত চুলকানি, না নিয়ে কিছুতেই ছাড়ি না। এই নিন। ওই ঘড়িটা দে। এই ঘড়িটাও? তোর সময় খুব খারাপ যাচ্ছে, জামা প্যান্ট খুলে ফেলবো। ঘড়িটা দে। সিস্টার বল। সিস্টার আমাকে ক্ষমা করো। যা ফট। তেরা ঝুমকা গিরা রে। ইউ নটি। ফলো মি। আমি মাকে তোমার আর আমার ব্যাপারে সবকিছু বলেছি। এখন মার সাথে দেখা করার ব্যাপারে কোনো প্রবলেম নেই। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? যদি তোমার মা রাজি না হতো, তুমি আমায় ভালোবাসতে না? অবভিয়াসলি সোমা, যদি আমার মা বলতো যে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো, তাহলে আমি মার কথা ফেলতে পারবো না। প্লিজ দীপেশ, যদি সারা পৃথিবীর লোকও আমায় বলতো না যে আমি তোমায় ভালোবাসবো না, তাহলে আমি কারোর কথা শুনতাম না, কারণ আমি তোমায় ভালোবাসি। আরে দেখছি তুমি সিরিয়াস হয়ে গেছো। আরে আমি তো মজা করছিলাম। ওহো কাম অন, সরি। এই নিন মা। গুড মর্নিং মা। গুড মর্নিং বৌমা। আরে এশা কোথায়? ঈশাকে ওই ভদ্রলোক আজকে স্কুলে দিতে গেছে। আচ্ছা আচ্ছা মা, একটা কথা তোমাকে বলার ছিল যে এই ব্যাপারটা তুমি খেয়াল রেখো যে মার্শালের এখানে কোনো ব্যাপারে যেন কোনো অসুবিধা না হয়। একদিক থেকে দেখতে গেলে ও কিন্তু আমাদের উপকারই করছে। হ্যাঁ বাবা, এর জন্যই তোর পুরো খেয়াল রাখি। তুই জানিস, যবে থেকে মার্শাল আমাদের ঘরে এসেছে, আমাদের ঘরের সুখ আবার ফিরে এসেছে। ইউ আর রাইট মা, আমিও এটা চাইছি যে মার্শাল সারা জীবনের মতো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাক। হ্যাঁ বাবা, এরকম করে দাদার না থাকার অভাবটাও পূর্ণ হবে। ঠিক বলেছিস বাবা।
আচ্ছা মা, আমি এখন আসি, অফিসের কিছু কাজ আছে। আসি, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আসি বৌদি। এসো। বিকেলে ফোন করবো। আরে হিরো, ওদিকে কি দেখছিস? আরে এটা ওর খাবার ছিল, তোর খাবার তো আমার কাছে। স্যার, মুম্বাই থেকে একটা ফেরারি কয়েদির ফাইল এসছে স্যার। মুম্বাই পুলিশের ধারণা এই ভয়ঙ্কর কয়েদি আমাদের এই রাজ্যে কোথাও লুকিয়ে আছে স্যার। কি ব্যাপার, এত চিন্তিত কেন? না, তেমন কিছু নয়। বলো কি হয়েছে? মানে আমি তোমার সঙ্গে একটা আলোচনা করতে চাই। হ্যাঁ বলো। তুই তো জানিস বাবা, বর্তমান সমাজ ব্যবস্থা কত বদলে গেছে। তারপর আজকাল সমাজের নিয়ম কানুন মেনে কজনই বা চলে। তুমি পরিষ্কার করে বলবে কি বলতে চাইছো? আমি মার্শাল আর কনকের সম্বন্ধের ব্যাপারে বলছিলাম। না মা, আমার মতে এই ডিসিশনটা এখন নেওয়া ঠিক হবে না। আর মার্শালের ব্যাপারে তেমন কিছুই আমরা জানি না। দেখ বাবা, ওর সম্বন্ধে জানবার দরকারই বা কি? ও একজন ভালো আর সৎ মানুষ। ও আমাদের ঈশাকে নিজের সন্তানের মতন দেখে। বাবা, আমাদের কনক যদি আবার সংসারী হয় তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হব। ঠিক আছে মা, সুযোগ বুঝে আমি কথা বলবো। তোমাকে কথা বলার কোনো দরকার নেই বাবা, আমি শুধু তোমার সম্মতি চাইছিলাম। কি ব্যাপার, তোমাকে খুব ডিস্টার্ব দেখাচ্ছে? হ্যাঁ সোমা, আই এম ভেরি ডিস্টার্ব। খুব চিন্তার মধ্যে আছি। আমাকে বলো, হয়তো আমি তোমাকে হেল্প করতে পারি। সোমা, এমন একটা কঠিন সত্য আমি জানতে পেরেছি যেটা তুমি বিশ্বাসও করতে পারবে না। আমাদের বাড়িতে যে মানুষটা থাকে, যার নাম মার্শাল, তাকে তুমি ভালো করেই চেনো। দাদার মতনই দেখতে। আমরা এটা জানতে পেরেছি যে ও একটা পেশাদার খুনি। কি? হি ইজ আ প্রফেশনাল কিলার? হ্যাঁ, মুম্বাই থেকে ফাইল এসেছে।
ও একটা ফেরার আসামি। তাহলে তুমি কি ভাবছো? কর্তব্য তো আমাকে বলছে যে এখনই ওকে গ্রেপ্তার করি, কিন্তু কিন্তু এটা ভুলে যেও না, একদিকে যেমন ও এক খুনি, অন্যদিকে কিন্তু একজন দেবদূত। আর ওনার জন্যই তোমার ভাইজি তার নতুন জীবন ফিরে পেয়েছে। আমিও এটা ভালো করে জানি সোমা, তার জন্যই তো আমি চিন্তায় আছি। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আপাতত কর্তব্যকে ভুলে মানবিকতাকে বজায় রাখার চেষ্টা করো। আর তুমি এটাকে মাথা থেকে বের করে দাও যে মার্শালের বিরুদ্ধে তোমার কাছে কোনো ফাইল এসেছিল। তুমি ঠিক বলেছো সোমা। কি ব্যাপার দীপেশ, তোমার মুখের উপর আমি অনেক প্রশ্নের চিহ্ন দেখতে পাচ্ছি। কারণ এটা তো নয় যে তুমি আমার আসল পরিচয় জানতে পেরেছো। Yes, I got to know that you are a professional killer. কতটা আজব ব্যাপার, একটা পেশাদার খুনি একটা পুলিশ অফিসারের ঘরে লুকিয়ে আছে, তাই না? তোমার চিন্তা ভাবনা ভুল দীপেশ। পুলিশ বা আইনের ভয়ের জন্য আমি এই ঘরে থাকতে আসিনি, কারণ তোমার ভাইজির মধ্যে আমি নিজের মেয়েকে দেখতে পেয়েছি। এই জন্য যেই তুমি আমাকে অনুরোধ করেছো, আমি থাকার জন্য রাজি হয়ে গেছি। কিন্তু এখন তুমি আমার আসল পরিচয় জেনে গেছো, এই জন্য আমার এই ঘরে থাকা উচিত হবে না। আমি আজ এই মুহূর্তে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। যদি তোমার কর্তব্য তোমায় গুলি চালাতে বাধ্য করে, ডু নট হেজিটেট, ফায়ার। আপনার চিন্তা ভাবনা একদম ভুল। পুলিশ বা আইন যে মার্শালের খোঁজ করছে সে আমার ঘরে নেই। আমি যে মার্শালকে চিনি সে খুনি নয়, একজন দেবতা, যিনি আমার ভাইজিকে নতুন জীবন দিয়েছেন। আজ এই ঘরে যে খুশি দেখছেন সবকিছু আপনার জন্য। আর আমি আপনাকে গ্রেপ্তার করে এই ঘরের সুখ শান্তি নষ্ট করতে চাই না। তাহলে আমিও তোমায় একটা কথা দিচ্ছি যে আমার অপরাধের ছায়া আমি এই ঘরে কোনোদিন পড়তে দেব না, আর না আমার জন্য তোমার পোশাকে কোনোদিন কোনো দাগ লাগবে না। আমি আপনার কথা বুঝতে পেরেছি মাসিমা, কিন্তু এটা সম্ভব নয়। আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনার বৌমাকে আমি বিয়ে করতে পারবো না। কোনো ব্যাপার নয় বাবা, আমি শুধু এটাই ভাবছিলাম যে যদি এরকম একটা কিছু হতো তাহলে ঈশা সারা জীবনের জন্য বাবার আদর পেত আর কনকের খুশি আবার ফিরে আসতো। দেখো বাবা, আমি তোমার উপর কোনো জোর করছি না। যখন একা থাকবে তখন আমার কথাটা একটু ভেবো। বাবা, যদি তুমি কনককে স্বীকার করে নাও তাহলে আমি ভাববো আমার ছেলে আবার আমার কোলে দ্বিতীয়বার ফিরে এসেছে। ইনফরমেশন অনুযায়ী ওই দুজনের নাম হলো মাইকেল আর রানী।
তোমরা দুজন ওদের উপর কড়া নজর রাখো, কেননা ওদেরকে আমার হাতে নাতে ধরতে হবে। ওকে স্যার, ওকে। তুমি আমাকে এই নিরিবিলি জায়গায় কেন নিয়ে এলে? তোমাকে ভালোবাসার জন্য। কিন্তু তুমি আমায় যে ভালোবাসা দিতে চাইছো তার জন্য তো তোমার হোটেলের রুম লাগবে। ঘাবড়িও না, হোটেলের সব মজা তোমাকে এখানেই দেব। ভালোই ভালোই পকেটে যা মাল আছে আমাকে এখানে এক্ষুনি দিয়ে দাও। টাকা নিয়ে তো আমি চলাফেরা করি না, তবে হ্যাঁ আমার কাছে ক্রেডিট কার্ড আছে, লাগলে নিতে পারো। বেশি চালাকি করার চেষ্টা করিস না, লোকদের আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলবো তুই আমার রেপ করতে চাইছিস। চেঁচাবো? বাঁচাও 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 বাঁচাও। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ও আমাকে বুঝিয়ে এখানে নিয়ে এসে আমার রেপ করতে চাইছে। আরে রেপ यानी কি বলাৎকার? এই সুন্দরী নারী, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। শুনুন না, আমি হচ্ছি পিকে মস্তি, হাতে আছে শক্তি, মাথায় আছে বুদ্ধি। বলাৎকার রেপ করার সাজা তুই জানিস? 7.5 বছর সশ্রম কারাদণ্ড সাজা। এখন তোর পকেটে যে টাকা পয়সা আছে আমাদের হাতে দিয়ে দে ভদ্রভাবে। এই দুজনকে এখনই গ্রেফতার করে নাও। চোর কোথাকার, অনেক দিন ধরে এই দুজনকে আমি খুঁজছিলাম। এই সত্যি করে হাবিলদার আছে নাকি? আমি হলাম সত্যিকার ইন্সপেক্টর। নিয়ে যাও এই দুজনকে। এক মিনিট দেখুন স্যার, দুনিয়াতে এমন কোনো কাজ নেই যা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে মিটিয়ে নেওয়া যায় না। দেবো দেবো। শাট আপ, ঠিক আছে, নিয়ে যাও এখান থেকে। চলো রানী। আপনি? আমি একটা কথা বলতে এসেছি। মা আপনাকে যা যা বলেছেন তার জন্য কোনো চিন্তা করবেন না। আসলে উনি আমাকে মেয়ের মতোই দেখেন, এর জন্য সবসময় আমার চিন্তা করেন। এখানে আমার জীবনের প্রশ্ন, আমি আমার ভাগ্যকে দোষ দিতে চাই না। আমি আমার আগামী জীবন আমার মেয়ের ঈশার সঙ্গে কাটিয়ে দেব। কখনো কখনো চাইলেও মানুষ অনেক সিদ্ধান্ত নিতে পারে না, কারণ পরিস্থিতির চাপ তার মাঝে পাঁচিলের মতো দাঁড়িয়ে পড়ে। কিন্তু এই সময় একটা কথা বলতে এসেছি। ঈশা ও আপনার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা আপনি সম্পূর্ণ করতে পারবেন? এই প্রশ্ন আমার মনের মধ্যে কিছুদিন ধরেই উঠছে, আর আমি নিজেকেও এই প্রশ্নের উত্তর দিতে পারিনি। আপনার মেয়ে ঈশা আমাকে এই ঘরে টেনে এনেছে, আর এর পিছনেও এক অনেক বড় কারণ আছে, এক দুঃখ ভরা অতীত। ঈশা, এখনো তৈরি হওনি? তোমার মনে নেই আজ মায়ের বার্ষিকী? বাবা, বার্ষিকীটা আবার কি? যখন এই দুনিয়া থেকে কেউ চলে যায় না, তখন তার আত্মার শান্তির জন্য প্রত্যেক বছর পুজো করতে হয়। একে বার্ষিকী বলে। তোমার মা খুবই ভালো ছিল, মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ বাবা, কিন্তু তুমি আমার মা, তুমি আমার বাবা। চলো। ঈশা, তাড়াতাড়ি এসো, এসো এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো এসো। বাবা, আমি একটা ফুল তুলবো? ওকে। ওয়েলকাম ওয়েলকাম অরিন্দম মুখার্জি, ওয়েলকাম। তুমি বুদ্ধিমানের মতন কাজ করেছো,
যে আমি ডাকাতে, তুমি একা চলে এসেছো। কিন্তু আমার তোমার সঙ্গে তো কোনো শত্রুতা নেই, তা সত্ত্বেও আমার মেয়েকে কিডন্যাপ কেন করলে? একটা ছোট্ট কাজ করতে হবে তোমাকে, চিফ মিনিস্টারকে খুন করতে হবে। কিন্তু তুমি এটা ভাবলে কি করে? যে একসময় মুখ্যমন্ত্রী দেহরক্ষী ছিল, সে তাকে খুন করবে কি করে? কেননা আমি জানি তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো। কিন্তু এই কাজের জন্য তুমি আমাকে ঠিক করলে কেন? এই জন্য তুমি চিফ মিনিস্টারের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আই এম নট এ প্রফেশনাল কিলার। কোনোভাবেই আমি মুখ্যমন্ত্রীকে খুন করতে পারবো না। নাগেশ্বর সাহেব এমনিতে মানবে না। আমার চুপচাপ পুতুল খুব ভালো লাগে। আমি তোমাকে 8 ঘন্টা সময় দিলাম। এই 8 ঘন্টার মধ্যে আমি যদি চিফ মিনিস্টারের মৃত্যুর খবর পাই, তাহলে আমি তোমার মেয়েকে তোমার কাছে জীবন্ত পাঠিয়ে দেব। না হলে গুড মর্নিং স্যার। গুড মর্নিং অরিন্দম মুখার্জি। শুনেছি তোমার মেয়েকে নাকি কেউ কিডন্যাপ করে নিয়েছে। ইয়েস স্যার, আপনি একদম ঠিক শুনেছেন। দেখো অরিন্দম, ঘাবড়ানোর কোনো প্রশ্নই নেই। ওদের যাই চাহিদা থাকুক না কেন, আমাকে খুলে বলো। এই ব্যাপারের মধ্যে আমাকে যাই সাহায্য করতে হোক না কেন, আমি সাহায্য করতে রাজি আছি। আমার মেয়ের জীবনের বিনিময়ে ওরা আপনার মৃত্যু চায়। আমার কাছে আর কোনো রাস্তা নেই স্যার, আপনাকে মরতেই হবে। আমি তোমার কাজ করে দিয়েছি নাগেশ্বর, আমার মেয়েকে ছেড়ে দাও। এর মেয়েকে ছেড়ে দাও। বাবা, বাবা, বাবা। ও যেন ওর মেয়েকে জীবন্ত না পায়। ওর কাছে পৌঁছানোর আগে গুলি মেরে দাও। একটা ভীষণ বাজে খবর আছে স্যার। মার্শাল তার মেয়েকে বাঁচিয়ে আনতে পারেনি। ওই লোকগুলো বাচ্চাটাকে মেরে ফেলেছে। ভীষণ দুঃখের খবর স্যার। আমাদের ইমেজের কি হবে স্যার? এই খবরটা সবকিছুই আমি জানি, আর আমি গভীর দুঃখও পেয়েছি। বাচ্চাটার জীবন বাঁচাতে গিয়ে মার্শালের কাছে মিথ্যে সাজানো মৃত্যুর নাটক করেছিলাম, কিন্তু যেটা হলো একেবারেই ভালো হলো না। নাগেশ্বরকে মারার পর আমার মাথায় খুনির তকমা লেগে গেল, আর আমি ধীরে ধীরে ভাড়াটে খুনি হয়ে গেলাম। কিন্তু এই ঘরে আসার পর আমার জীবনে এক নতুন দিশা দেখা দিল। ঈশার মধ্যে আমি আমার মেয়েকে দেখলাম, আর আমি এখানেই থেকে গেলাম। কিন্তু এখন আমি ভয় পাচ্ছি, যেদিন ঈশা আমার আসল পরিচয় জানতে পারবে, ওর মনে আমার জন্য যে ভালোবাসা আছে তা শেষ হয়ে যাবে। আর ওই সময়টা আমার জন্য কঠিন সময় হবে। এই জন্য মা আর ঈশাকে না বলে কালই সকালে আমি এখান থেকে চলে যাব। আজ আমাদের জন্য একটা খুব বড় আনন্দের দিন। ইন্টারন্যাশনাল আর্ম ডিলার মিস্টার পাটিলের সঙ্গে আজ আমাদের ডিল সম্পন্ন হয়েছে। আজকের পর থেকে এই ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় আর্মস ডিলার আমরাই হব। এ তো খুব খুশির খবর। এতদিন আমরা ড্রাগসে কোটি টাকা কামাতাম, এবার হাতিয়ারে কোটি কোটি টাকা কামাবো। খুব ভালো খবর প্রধান, এটা খুব বড় ডিল। আর এই ডিল সম্পূর্ণ হওয়াতে একটা জোরালো পার্টি হয়ে যাক দাদা। আই মিন সরব সবাব। না উঠেলা, এর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সবসময় মদ চাই। আরে ভাই সারাবো হবে,
শাবাবও হবে, হাইয়া হাইয়া হাইয়াও হবে। দেখো মনিকা, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, কিন্তু তোমার ভালো এটাতেই যে পুলিশকে সব সত্যি সত্যি বলে দাও, আর তুমি আমাদের কাজে সাহায্য করো। আমি কতবার বলেছি মার্শালের সাথে আমার কোনো লেনদেন নেই, আমি ওকে জানিও না। দেখো, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, তুমি মার্শালকে খুব ভালো করে চেনো। তুমি মিথ্যা কথা বলছো, আমাদের কাছে ইনফরমেশন আছে তুমি ওকে ভালোবাসো। দেখো মনিকা, নিজের মুখ খোলো, না হলে আমরা তোমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারি। আমার যা বলার ছিল বলে দিয়েছি, এবার আপনারা যা করার করুন। কমল। ইয়েস স্যার। নিয়ে যাও। ওকে, ঠিক আছে, তুমি যেতে পারো।
আপনার কি আমার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছিল? না। তাহলে কিছু না বলে কেন চলে আসলেন? ঘর পরিবারের সুখ প্রত্যেক মানুষের জীবনে থাকে না। আমি চাইলেও ঈশাকে বাবার ভালোবাসা দিতে পারবো না। কেন দিতে পারেন না? মা সবসময় আপনাকে নিজের ছেলের মতোই দেখেছে, আর আমি আপনার মধ্যে আমার দাদাকে খুঁজে পেয়েছি। আর এটা আপনি ভালো করে জানেন যে এশা আপনাকে ছাড়া থাকতে পারবে না। জানি, আর এটাও জানি যে কোনো বাচ্চা যদি তার মনের মতন খেলনা না পায় তার জন্য কাঁদে ঠিকই, মরে যায় না। ঈশাকে আমিও খুব ভালোবাসি, এই জন্য নিজেকেও দূরে রাখতে চাই, কারণ এই দূরত্ব বেশি কষ্ট দেবে না। সম্পর্ক যত গভীর হয় দীপেশ, ওকে ভাঙা ততই কঠিন। দেখুন, আমি আপনাকে কনভিন্স করার কোনো চেষ্টা করছি না, কিন্তু এটা একটা বাচ্চা মেয়ের জীবন আর মরণের সমস্যা। আচ্ছা, এটা হতে পারে না যে আপনার এশার ভেতরে যে সম্পর্কটা জন্ম নিয়েছে সেটা চিরদিন বজায় থাকে? আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করে দীপেশ। ঈশা যখন জানতে পারবে যে ও যাকে বাবা বলছে ও এক সাংঘাতিক খুনি, মৃত্যুর ব্যবসাদার, তখনই আঘাতটা সহ্য করতে পারবে? আমার অপরাধের কালো ছায়া তেজাবের মতন ওর জীবনের সমস্ত খুশি পুড়িয়ে ছাই করে দেবে। এমনিতেও আমার মতন অপরাধীর জীবন প্রত্যেক সময় মৃত্যুর সাথে লড়াই করছে। আমি যে রাস্তায় চলছি তার প্রত্যেক পদক্ষেপে বারুদ বেছানো আছে, আইনের বারুদ। যে কোনো সময় ধামাকা হবে আর আমার জীবন বরবাদ হয়ে যাবে। তবে কিছুদিনের জন্য আমার মনে হয়েছিল যে ঈশার মধ্যে আমি আমার মেয়েকে পেয়েছি। তারপর মনে হলো যখন এই রিভলভারের সাথে কারো সম্পর্ক জুড়ে যায় না, তখন পৃথিবীর সব সম্পর্কগুলো ভেঙে যায়। হ্যালো, আমি মনিকা বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? খুব চিন্তিত বলে মনে হচ্ছে। হ্যাঁ, কিছু এমন কথা আছে যেটা আমি ফোনে বলতে পারবো না। কাল আমি কলকাতায় আসছি, ওখানে গিয়ে তোমার সাথে দেখা করে সব কথা বলবো। ওকে, বাই। স্যার, মনোহর পাত্রর যে ড্রাইভার পবন, যে কিনা পাত্রর হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী, তাকে আমরা গ্রেপ্তার করেছি। গুড, ভেরি গুড। এখন ওর বয়ানের ভিত্তিতে আমরা আসামিকে সহজেই গ্রেপ্তার করতে পারব। দেখো, তোমার ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশ তোমাকে প্রোটেকশনের সম্পূর্ণ দায়িত্ব নেবে, আর যতক্ষণ আমরা আছি ওরা তোমায় কিচ্ছু করতে পারবে না। আমি খুব গরিব মানুষ স্যার, কোর্ট কাছারির চক্করে আমি ফাঁসতে চাই না। আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি যদি আইনের সঙ্গ দাও তাহলে আমরা তোমাকে কিচ্ছু হতে দেব না। আর তুমি এটা জানো যে তুমি মনোহর পাত্রর খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী। শিবরাম প্রধান তোমায় প্রাণে মেরে দেবে। আর যদি তুমি রাজসাক্ষী হয়ে যাও তো আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় পুরো প্রোটেকশন দেওয়া হবে যাতে ওরা তোমার কিচ্ছু করতে না পারে। ঠিক আছে স্যার, আমি সাক্ষী দিতে রাজি আছি। একটা কাজ করুন, এর বয়ানটা নিয়ে নিন। বেশ করেছিস। শিবরাম, তোকে গ্রেপ্তার করতে এসেছি। আচ্ছা, তুই গ্রেপ্তার করার আগে আমাকে এটা তো বল যে আমি কি দোষ করেছি। হোটেল মালিক সুকরঞ্জন গুপ্তকে খুনের জন্য গ্রেপ্তার করছি তোকে। আচ্ছা, কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণও আছে আর সাক্ষীও আছে। তোর বাঁচার কোনো পথ নেই। অফিসার,
কেন তুই বারবার আমার রাস্তায় আসছিস? মনে হচ্ছে তোর জীবনের প্রতি কোনো মায়া দয়া নেই। একদম ঠিক বলেছিস তুই। আমি আমার জীবনের থেকে আমার কর্তব্য এবং ধর্মকে মানি। তোকে তো এই বেশি গড়বড় করলে তো এনকাউন্টারই উড়িয়ে দেবো। কালকে কাগজের ফ্রন্ট পেজে তোর মৃত্যুর খবর বেরোবে, বুঝেছিস? চল। একদম নড়বি না। আমাকে বন্দুক দেখাচ্ছিস তুই? আমাকে বন্দুক দেখাচ্ছিস তুই? হ্যাঁ? আমাকে বন্দুক দেখাচ্ছিস? আমাকে বন্দুক দেখাচ্ছিস? পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি কিচ্ছু বলিনি। তোমার খোঁজ করতে পুলিশ এখানেও আসতে পারে। হ্যালো মার্শাল। সালাম ভাই। আসতে কোনো অসুবিধা হয়নি তো? নট এট অল। এই শহর আমার জন্য নতুন তো নয়। তুমি বলো, তোমার কোনো প্রবলেম আছে? একটা অদ্ভুত দোটানায় ফেসে আছি মনিকা। আমি বুঝতেই পারছি না যে এখন আমি কি করব। সমস্যা কি আমাকে বলো, আমি হয়তো তোমার কোনো উপকার করতে পারি। चल जल्दी बॉस गाड़ी दे। না, আর ইন্সপেক্টর দীপেশ বেঁচে থাকতে পারে না। এবার ওকে উপরে টিকিট কেটে দিতেই হবে। কি করবি তুই? ওর ঘরের ভেতরে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে ওর মার্ডার করবি তুই? হ্যাঁ, করবো ওকে মার্ডার। টুকরো টুকরো করে কেটে ফেলবো ওকে আমি। পাগলের মতন মাথা গরম করিস না, ঠান্ডা কর, ঠান্ডা কর। শিবরাম ভাই ছিল, আমার ছোট ভাই, মরে গেছে। ওর মৃত্যুতে যে ঘা আমার বুকে লেগেছে না, না মরা পর্যন্ত সেটা পড়বে না। তবুও আমার চোখের দিকে তাকিয়ে দেখ,
না কষ্ট আছে না জল। অপরাধের দুনিয়ার লোক নিজের কষ্টকে বাইরে আনে না, ভেতরেই রাখে। তুমি চুপ করো। তোমার ভাষা আমার মাথায় কিছুতেই ঢোকে না। তুমি জানো আমি কতটা মাথা মোটা। আমার মাথায় বুদ্ধি নেই। আমি খালি একটাই ভাষা জানি, গুলির ভাষা। তুমি যদি আমাকে বাধা না দিতে তাহলে ওই ছেলেটার পুরো খানদানকে খতম করে শিবরাজের অন্তিম সংস্কার করতাম আমি। কিন্তু একটা কথা পাক্কা, আজ নয়তো কাল ওই ছেলেটাকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। যশবন্ত, আমি ওকে জীবিত দেখতে চাই না, কিন্তু ওর জীবনের সুইচ কখন কিভাবে বন্ধ করতে হবে আমি তোমাকে বলবো। এখন তুই যা এখান থেকে। ছাড়বো না আমি ওই ছেলেটাকে। কালো নাগের বিষের থেকে কেউ তো একবার বাঁচতে পারে, কিন্তু দামোদরের বিষের নজর থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার সব কথা শোনার পর আমি এটা বলবো যে তোমার এই পরিবারকে ছাড়া উচিত নয়। আমার ভয় লাগছে মনিকা। আমি জীবনে কিছুই পাইনি, শুধু হারিয়েছি। এই জন্য ভালোবাসার আত্মার সম্পর্কের মধ্যে আমি জড়াতে চাই না। আজ পর্যন্ত তুমি অন্যের জীবন নিয়েছো মার্শাল, কিন্তু ভগবান তোমাকে একটা বাচ্চাকে জীবন দেওয়ার সুযোগ দিয়েছে। এটাকে হাতছাড়া করো না। এই খুন খারাপের জীবনে আছেটাই বাকি। সো বেটার অ্যাভয়েড দিস। আমি থাকতে তোমাকে কোনো চিন্তা করতে হবে না দয়াশঙ্কর। নির্বাচনের সময় টাকা জলের মতন ঢালবো। এই বছর চিফ মিনিস্টার তুমিই হবে। তোমার বন্ধুত্বে আমার পুরো ভরসা আছে দামোদর। আমি চিফ মিনিস্টার হওয়ার পরে তোমারও তো কোটি টাকার ফায়দা হবে। তা তো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এখানে একটা বিশেষ কাজের জন্য ডেকেছি। আমি যতদূর জানি সেই অনুসারে তোমার কাছে এমন একটা লোক আছে যার দ্বারা মানুষ ডাইরেক্ট উপরে পৌঁছে যায়। এ তো খুবই সামান্য ব্যাপার। বলো, কাকে ওপরের টিকিট দিতে হবে? একজন পুলিশ অফিসারকে। ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। আমার এক হাতিয়ার এখন এই শহরেই আছে, আর আমিও ৮-১০ দিন এই শহরে থাকব। মার্শাল। মার্শাল যে কোনো লোককেই শ্মশান ঘাটে পৌঁছে দিতে পারে। মার্শাল। চলো। মার্শাল নমস্কার। দয়াশঙ্কর বাবু এই শহরে আসেন, আপনারা ডাকতে আসেন, আপনার লোকে দেখা করতে চান। মার্শাল, একটা জরুরি কাজ পড়ে গেল, তাই তোমাকে ডেকে পাঠালাম। এই শহরের সব থেকে বড় সাদা পোশাকের অপরাধী দামোদর প্রধান আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। পার্টি ডোনেশনের নামে আমাকে প্রচুর টাকা দিয়েছে। কাজটা কি বলো? কাজটা খুব একটা বিশেষ নয়। একজন পুলিশ অফিসার প্রধানের ছোট ভাই শিবরাজকে এনকাউন্টারে উড়িয়ে দিয়েছে। এখন ওকে উপরের ভিসা আর টিকিট তোমাকে দিতে হবে। এই হচ্ছে ওর ছবি। এটা সম্ভব নয় কখনোই। এই ইন্সপেক্টর এতই বাহাদুর যে তোমার মতো ভয়ঙ্কর খুনিও ভয় পেয়ে গেল। এরম কোনো ব্যাপার নয়, আসলেও আমার ছোট ভাই হয়। কি উল্টো পাল্টা বকছো? আমি যতদূর জানি এই পৃথিবীতে তুমি শুধুমাত্র একা। এই দুনিয়াতে আগে পিছে তোমার কেউ নেই। তো এই ভাই কোত্থেকে উড়ে এসে বসলো? এই ব্যাপারে তর্ক করে তোমার কোনো লাভ হবে না। আমি এই ইন্সপেক্টরকে আমার ভাই মনে করি। আজ থেকে যে ও শত্রু হবে সে আমারও শত্রু হবে। তাই যদি হয় তবে আমার কথাও শুনে রাখো, দামোদর প্রধান আমার প্রাণের বন্ধু, আর ওর ভাই মানে আমার ভাই। ইন্সপেক্টর ওর ভাইকে মেরেছে মানে আমার ভাইকে মেরেছে, আর কোনো অবস্থাতেই ও বেঁচে থাকতে পারে না।
এবার ওকে মরতেই হবে। তুমি যদি ওকে না মারো তো তোমার মতো আরো হাতিয়ার আমার আছে। কাচের ছুরি দিয়ে কখনো পাথরের বুক চেরা যায় না দয়াশঙ্কর। আজকের পর থেকে তোমার যে কোনো অস্ত্রের আঘাত ইন্সপেক্টর দীপেশের ছায়া পর্যন্ত ছুঁতে পারবে না, কারণ ওর জীবন আর মৃত্যুর মাঝখানে ঢালের মতন সব সময় দাঁড়িয়ে থাকতে দেখবি আমাকে। এটা ভুলে যেও না মার্শাল, টাইমের এবিসিডি আমি তোমাকে শিখিয়েছি, আর সেই সম্পর্কের ভিত্তিতে বাপ হই আমি তোমার। অপরাধের দুনিয়াতে কেউ কারুর বাপ হয় না। যখন কেউ লাশকে সিঁড়ি বানিয়ে অপরাধের আকাশ ছুঁয়ে ফেলে, ওকেই সব থেকে বড় ভাই বলা হয়, আর সব থেকে বড় বাপ। একটা কথা তো তুই ভালো করে জানিস যে লাশের ওপর থেকে চলার ক্ষমতা তোর নেই, আমার আছে। আজকের পর কখনো মার্শালের বাপ হওয়ার চেষ্টা করিস না, না হলে তোকেও মৃত্যুর চাদরে জড়িয়ে তোর লাশের উপর থেকে হেঁটে যাব। আর ইউ শিওর ওই ফেরার আসামি মার্শালই? হ্যাঁ স্যার, কিন্তু এখনো অবধি আমরা এই খবরটা পেলাম না মার্শাল আর ইন্সপেক্টর দীপেশের মধ্যে সম্পর্কটা কি। সম্পর্ক যাই হোক স্যার, একজন অপরাধীকে নিজের বাড়িতে শেল্টার দেওয়া আইনত অপরাধ। আই নো দিস। আর ওই ইন্সপেক্টর দীপেশ যদি নিজের কর্তব্যের সঙ্গে বেইমানি করে তবে সে সাজা পাবেই। দেখ ভাই, তোর মধ্যে সব কিছু ভালো, কিন্তু একটা জিনিসই খারাপ, কোনো কিছু করার আগে তুই মগজটাকে একেবারেই খাটাস না, মানে তুই করেই ফেলিস। দেখ, আজকের দিনে কাউকে যদি টপকাতেই হয় মাত্র 20-25 সুপারিতেই কাজ হয়ে যায়। কেন আমাদের হাতগুলো রক্তে রাঙাবো? মজা লাগে আমার খুন করতে, কাউকে টপকানোর পরে আমার মনটা খুব খুশিতে ভরে ওঠে। ভাই পাগল লোক তুই, কি করবো তোকে আমি? দেখ, মার্শাল বেঁচে রয়েছে, কিন্তু ওর একটা লোক মারা গেছে। পুলিশ এনকোয়ারি করতে যে কোনো সময় আসতে পারে। তুই একটা কাজ কর, কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। তুমি আমার চিন্তা করো না, প্রমাণ আর সাক্ষী ছাড়া পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। দেখ ভাই, তুই যা খুশি কর, কিন্তু মার্শালের উপর আঘাত করিস না। হ্যাঁ, মার্শালকে কি করে রাস্তা থেকে হাঁটাতে লাগবে সেটা আমি বুঝবো, তুই না। বুঝতে পারলি গাধা? তুমি খুঁজবে। মার্শাল ভাইয়ের মধ্যে যে পরিবর্তনটা এসছে তাতে মনে হচ্ছে আপনি খুব খুশি। ইউ আর রাইট। আজ পর্যন্ত আমি চার্চে গডের সামনে সব সময় প্রেয়ার করতাম মার্শাল যেন চেঞ্জ হয়, আর সে চেঞ্জ হয়েছে। আমি খুব খুশি জুবের ভাই। সালাম। কি ব্যাপার, আজ তোমার চোখে ভালোবাসা ফুটে উঠছে? এরকম ভালোবেসে আগে তো কখনো দেখোনি। কাল পর্যন্ত আমি এমন মানুষ ছিলাম যার লক্ষ্যের ব্যাপারে কোনো ঠিকানা ছিল না। তোমার জন্য আমি নতুন লক্ষ্য পেয়েছি, নতুন রাস্তা পেয়েছি। এই জন্য আমি আমার জীবনে চলার পথে তোমাকে আমার জীবনসাথী বানানোর সিদ্ধান্ত নিয়েছি। সত্যি? তোমারই মনের ঘরে আমার জীবন।
সাথিয়া মোরে হিয়া করে শুধু প্রিয়া প্রিয়া। তোমাকে মনের ঘরে রাখবো আপন করে, তোমার প্রেমের সুরে ভাসাবো এই জীবন, তোমার প্রেমের সুরে ভাসাবো এই জীবন, তোমার প্রেমের সুরে ভাসাবো এই জীবন। কত না বলা কথা বলে ফেলি, প্রেম যেন মনেরই এক চোরা গলি। কত না বলা কথা বলে ফেলি, প্রেম যেন মনেরই এক চোরা গলি। কবু যে ভুলে যায়, কবু যে খুঁজে পায়। তোমাকে ভালোবাসা, তোমাকে পাবো আশা, তোমারই মনে ঘরে আমার জীবন, তোমারই মনে ঘরে আমার জীবন, তোমারই মনের ঘরে আমার জীবন। তোমাকে মনের ঘরে রাখবো আপন করে, তোমার প্রেমের সুরে ভাসাবো এই জীবন, তোমার প্রেমের সুরে ভাসাবো এই জীবন, তোমার প্রেমের সুরে ভাসাবো এই জীবন। মনিকা, কি হয়েছে? কিছু না, কিছু না। চলো। চলে তো যাচ্ছি, কিন্তু তুমি আমাকে যেন ভুলে যেও না। মাঝে মাঝে ফোন করো। ফোন কেন? যখন তোমায় দেখতে ইচ্ছা করবে আমি তোমার কাছে চলে আসব, আর না হলে তোমাকে নিজের কাছে ডেকে নেব। জুবের, জুবের, জুবের। স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, মার্শালের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা আমি জানি না, কিন্তু একজন প্রফেশনাল কিলারকে ঘরের মধ্যে আশ্রয় দেওয়া বড় অপরাধ। এরপর তোমাকে সাসপেন্ড হতে হবে, এটাই ঘটনা। আপনার উপর এত বড় একটা হামলা হলো, যার ফলে আপনার একটা লোকও মারা গেছে, কিন্তু আপনি এই ব্যাপারে আমাকে কিছুই জানালেন না। হয়তো এই জন্য আমি পর বলে আমার আর আপনার ভেতরে কোনো রক্তের সম্পর্ক নেই। এমন কোনো ব্যাপার নয় দীপেশ, এখন তুমি আমার কাছে পর নও। আমার কাছে রক্তের সম্পর্ক থেকেও গভীর সম্পর্ক মনুষ্যত্বের সম্পর্ক। যে লোকগুলো আপনাকে মারতে চেয়েছিল আমি তাদের ভালো করেই চিনি, এবং আমি ওদের শাস্তি দেব। এটা আমার নিজের লড়াই, আর আমি এটা আমার মতন করে লড়ব। আমি চাই না যে আপনার হাতে আর কারোর খুন হোক। দামোদর প্রধান আর যশবন্ত রায়কে আমি আইনের আওতায় এনে শাস্তি দেব। তার কোনো দরকার হবে না। আমি আমার জীবনের সব সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকি, এই জন্য এই খুনের খেলা থেকে তুমি দূরে থাকো। এটা বড় ভাইয়ের আদেশ। যশবন্ত রায় আর দামোদর প্রধানের জীবনের ফাইলটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমি জজ হয়ে নিজের অপরাধীদের শাস্তি ঘোষণা করি, আবার জল্লাদ হয়ে তাদেরকে মৃত্যুর ঘুমও পাড়িয়ে দিই।
কিরে ভেড়া, কানে কম শুনিস নাকি? ওই ছেলেটা কোথায় রে? ওই মেয়েটা কোথায় রে? এখনো আসেনি তো? ওর অপেক্ষায় পুরো বোতল খেয়ে ফেলেছি আমি। মেয়ে তো আসেনি, কিন্তু তোর জম এসছে যশবন্ত। ওই দিন তো তুই বেঁচে গেছিলি, কিন্তু আজ তুই বাঁচবি না। আমার একটা নীতি আছে, আমি আমার শত্রুকে সহজে মরার সুযোগ একটা অবশ্যই দিই, কিন্তু এই সুযোগটা আমি তোকে আর দেব না, কারণ আমি তোর এই চোখ দুটোতে মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই। তুই যশবন্তের হত্যাকারীকে আমি কখনো কোনোদিন মাফ করতে পারবো না। 24 ঘন্টা পার হওয়ার আগে আগেই আমার মার্শালকে চাই, জীবিত অথবা মৃত। যদি তোমরা ওকে খুঁজতে অসমর্থ হও তাহলে দ্বিতীয়বার আমার কাছে ফিরে এসো না, কেননা আমি তোমাদের জানে মেরে ফেলবো। তার কোনো দরকার নেই দামোদর। আমি এমন চাল চেলেছি যে মার্শাল নিজে কুত্তার মতো লেজ নাড়াতে নাড়াতে আমাদের ফার্ম হাউসে আসবে। হ্যাঁ, এই ঝটপট করো না, দুনিয়ার কোনো শক্তি আমার হাত থেকে তোমাদের বাঁচাতে পারবে না। মার্শাল এই শহরের সব থেকে বড় আর ভয়ঙ্কর সুপারি কিলার। তলোয়ার যতই ধারালো হোক না কেন, নিজের হাত দিয়ে নিজের গর্দান কেউ কাটতে পারে না। এটা সবাই জানে। অপরাধের দুনিয়াতে তুই হচ্ছিস একটা তলোয়ারের মতো, তলোয়ারের মতো। কিন্তু দয়াশঙ্কর, দয়াশঙ্কর হচ্ছে সেই হাত যেটা দিয়ে তলোয়ার চালাতে হয়। মনে রাখিস, তুই এখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস। কিন্তু তবুও আমি তোকে একটা সুযোগ দিতে পারি। নিজের অপরাধের ভুল স্বীকার করে এই 4 জনকে মৃত্যুর মুখে পাঠিয়ে দে, এবং সেটা নিজের হাতে। এই আমি দয়াশঙ্কর তোকে কথা দিচ্ছি যে তোকে এখান থেকে জীবন্ত অবস্থায় যেতে দেব। আমাকে জীবন দানের সুযোগ দেওয়ার বদলে তোর নিজের ব্যাপারে চিন্তা কর দয়াশঙ্কর, কারণ আজ আমি আমার ভিতরের মানুষটার থেকে এই 4 জনের জীবন বাঁচানোর সুপারি নিয়ে ফেলেছি আমি। আর ওদের সুরক্ষার জন্য যদি দরকার হয় আমার নিজের জীবনটাও বাজি রেখে দিতে পারি আমি। ঠিক আছে, তুই যখন মরতেই চাইছিস তখন তোর এই স্বাদও আমি পূর্ণ করব। দামোদর, মারো শালাকে।
মার্শাল, আমাকে মাফ করে দাও। আমি নেতা, দেশের একমাত্র নেতা। তুমি তো জানো 3 মাসের মধ্যে নির্বাচন, আর এই নির্বাচনে আমার এজেন্ডা হিন্দু মুসলিম একতা, গরিবি হটাও, এইরকমই তো সব সৎ ভাবনা। তুমি আমাকে মেরো না, আমাকে মেরে তুমি দেশের ক্ষতি করতে চলেছো। মার্শাল, নিজেকে নিজে আত্মসমর্পণ করো, তা নাহলে কিন্তু গুলিতে ঝাঁঝরা করে দেবো। এখন আমার জীবনে আর কোনো কিছুর আফসোস নেই কমিশনার সাহেব। আমি আমার হারানো মেয়েকে খুঁজে পেয়েছি, নিজেকে আইনের কাছে সমর্পণ করছি। কিন্তু একটা প্রার্থনা আছে, ইন্সপেক্টর দীপেশ যা কিছু করেছে তার ভাইজির জন্য করেছে। ও জেনে শুনে নিজের কর্তব্যের অবহেলা করেনি। ওকে আবার চাকরিতে ডেকে নিন। ঠিক আছে, যদি এটাই সত্যি হয় তাহলে ইন্সপেক্টর দীপেশের বিরুদ্ধে কোনো মামলা চলবে না।